বাবার মৃত্যুর পর মাকে আর আমাকে চাচাবাড়ি ছাড়া করতে চাইছিলেন, তবে পারেননি। আমার মায়ের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর, স্বামীর ঘরের উপর অধিকার বোধের কারণে তাকে দূর করতে পারিনি। চাচারা এবং চাচিরা মিলে যখনই মাকে তার বাবার বাড়ি যাওয়ার কথা বলতেন, তখনই মা কঠিন গলায় বলতো, ওটা আমার বাবার বাড়ি, আমার না। বিয়ের পর স্বামীর ভিটেই আমার ভিটে, আমি এই ভিটে ছেড়ে কখনো যাব না। মায়ের এমন কঠিন কণ্ঠের কাছে তারা সবাই থতমত খেয়ে যায়। মাও তাদের নিজের ভাষাধারা বুঝিয়ে দেয়। তারা যে সম্পদের জন্য তাকে বাড়িছাড়া করতে চাচ্ছে সেটা মা বুঝে। তবে মাকে তাড়ানো এত সহজ নয়। মা আমাকে বুকে জড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, আমার সুজন থাকতে তার বাবার ভিটে ছাড়া পড়বে না, এটা আমি হতে দিব না। তিনি স্বামী বেঁচে থাকলে এটা শুনলে খুবই কষ্ট পেতেন। এসব কথা শুনে আমার দুই চাচা এবং তার বউরা যার যার ঘরে চলে যেত। তবে তারা মায়ের এসব কথায় থেমে যান না। তারা মাকে এবং আমাকে যে কোনো মূল্যে তাড়ানোর পরিকল্পনা করেছিল। একটি সুযোগের অপেক্ষায় চাতক পাখির মতো বসেছিল। তখন আমি খুবই ছোট ছিলাম। জীবনের এই জটিল হিসাব বুঝতাম না। কতই বা বয়স ছিল, মাত্র 7 বছর। আমার বাবা যে মারা গেছে সেটাই আমি বুঝতাম না। মায়ের কাছে বাবার কথা জানতে চাইলে সে বলতো, তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে। অবুঝ আমি ভাবতাম আমার বাবা বেড়াতে গিয়েছে, খুব শীঘ্রই চলে আসবে। এই অবুঝ আমিটা আমার চাচাদের ষড়যন্ত্র না বুঝলেও মা বুঝতো। মা সবসময় তাদের নিয়ে ভয় পেত, তারা কখন না আমাদের ক্ষতি করে বসে। একা একটি বাড়িতে মহিলা মানুষ ছোট এক ছেলেকে নিয়ে থাকাটা সেই সময় অনুযায়ী ভয়েরই ছিল। মাও ভীষণ ভয় পেতেন, তবে সেটা অন্যদের বুঝতে দিতেন না। কারণ মা বিশ্বাস করত, নিজের দুর্বলতা অন্যদের দেখালে অন্যরা আশকারা পেয়ে যায়। তাই কোনোভাবেই দুর্বলতা দেখানো যাবে না। মা এই কথাটি যেমন বিশ্বাস করতেন তেমন মানতেনও। তাই তো বাবার মৃত্যুর পর 1 বছর আমাকে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়ে দিলেন। হাঁস মুরগি পালন করা থেকে শুরু করে শাকসবজি চাষ করে মা আমাদের দুজনার সংসার চালাতে শুরু করেন। শুধু এটা দিয়ে যে আমাদের সংসার চলতো তেমন নয়। বাবার কিছু জমানো টাকা ছিল, তবে মা সেটা অতি প্রয়োজন না হলে খরচ করতেন না। তো এই 1 বছর ভালোই কাটে। চাচারাও এতদিন শান্ত মাথায় মাকে বুঝিয়ে শুনিয়ে বের করতে চাচ্ছিল, কিন্তু পারেননি। তাই তো এবার ষড়যন্ত্রের বীজ রোপণ করা শুরু করলো তারা। অবশেষে তারা সফলও হয়। সেদিন রাত 10টার সময় কেউ একজন আমাদের ঘরের দরজায় কড়া নাড়ল। মা শব্দ পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। গ্রামে শীতের দিনে রাত 10টা মানে মধ্যরাত, অন্তত আমাদের এখানে তাই। সবাই ইতিমধ্যে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়েছিলাম। দরজার কড়া নাড়ার শব্দ পেয়ে মা জেগে ওঠে। এত রাতে দরজার বাহিরে কে থাকতে পারে সেটা ভেবে কিছুটা ভয় পেয়েই বলে, কে কে বাহিরে? মা পরপর কয়েকবার বললে বাহির থেকে আমার ছোট চাচি জবাব দেয়, আমি আমি ভাবি, একটা প্রয়োজন ছিল, দরজাটা একটু খুলেন। চাচির কণ্ঠে শুনে মায়ের ভয়টা কেটে যায়। সরল মনে মা ভেবে নিয়েছে তার বিশেষ কোনো প্রয়োজনে সে এসেছে, আর এটাই তার কাল হলো। মা দরজা খুলতে মেজো চাচা ঘরের মধ্যে প্রবেশ করলো। মা কিছু বুঝে ওঠার আগেই সে মাকে মৃদু ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যায়। মা হতভম্ব হয়ে গিয়ে বলে, ভাইজান আপনি আপনি এত রাতে? বাইরে তো ছোট ভাবি ছিল, সে কোথায়? মা কিছু বুঝে ওঠার আগেই মেজো চাচা তার নোংরা চাল দিয়ে ফেলে। সে মাকে জড়িয়ে ধরে বলে, ভাবি ছাড়ুন, ভাবি আপনি এমন আমি কল্পনাও করিনি। আপনি আমাকে এজন্য ডেকেছেন? চাচার এই কথার মাঝে মেজো চাচি, ছোট চাচা এবং ছোট চাচি অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে আসে। তারা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মেজো চাচি রাগী ভাব নিয়ে মাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, ছি, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীকে খারাপ বানানোর চেষ্টা করছিস, আমার থেকে কেড়ে নেওয়ার ধান্দা করছিস। তারা মাকে গালি দেওয়া শুরু করলো। তাদের চিৎকার চেঁচামেচিতে আমারও ঘুম ভেঙে যায়।
সেই সঙ্গে পাশের ঘরে ঘুমিয়ে থাকা আমাদের চাচাতো চাচারাও উঠে যায়। মেজো চাচাতো মায়ের দিকে লজ্জায় তাকাতে না পারার ভান ধরে বলে, ভাবি, আপনি এমনটা করবেন আমি স্বপ্নেও ভাবিনি। তাদের কথার মাঝে মা কিছু বলার সুযোগই পাচ্ছে না। তবে ইতিমধ্যে ঘটনা সে বুঝে ফেলেছে। সে বারবার বলার চেষ্টা করছে তারা ভুল করছে, কিন্তু কেউ শোনার নামই নেয় না। তাকে বকাবকি করে তারা সবাই ঘর থেকে বের হয়। মা হতভম্ব হয়ে আমাকে জড়িয়ে ধরে বসে রইলেন। বাহিরে মেজো চাচি সবাইকে খুব খারাপভাবে মায়ের চরিত্র বর্ণনা করছে। মেজো চাচা বলে, ভাবি আমাকে বলল সে আমাকে সুজনকে নিয়ে কিছু কথা বলতে চায়। কথাটা বলাটা জরুরি। এইটা বলে যখন সে আমাকে রাতে আসতে বলে, আমি তখনও কল্পনা করিনি তার পেটে পেটে এত। আমি সরল মনেই জানতে চাই, রাতে কেন? সে জানায় দরকার আছে। সেই দরকারটা নিয়ে আমার বউ একটু সন্দেহ করে, তাই আমি তাকে নিয়েই যাই। তাকে বলেছি, তুমি না হয় বাহিরে থাকবা। ভাগ্যিস বউ নিয়ে গেছিলাম, নয়তো যে কি হতো আজ আমার। মেজো চাচিও তার কথায় তাল মিলিয়ে খুব সুন্দরভাবে মায়ের খারাপ চরিত্র বর্ণনা করছে। মেজো চাচা ঘরে আসার পর মা তাকে বাজে ইঙ্গিত ইশারা দেয়। মেজো চাচা বারণ করা সত্ত্বেও মা তাকে তার জীবনে বাবার শূন্যতার কথা বলে তার কাছে নোংরা আবদার করে। এটা শুনে মেজো চাচি সহ্য করতে না পেরে ছোট চাচা এবং চাচিকে ডেকে নিয়ে আসে। তারাও একই কথা বলে। মা এসব কথা শুনে পুরো ভেঙে যায়। সকাল হতে বাড়িতে আশেপাশের অনেক মানুষ এসে উপস্থিত হয় ঘটনা জানার জন্য। এত সুন্দর একটা ঘটনা, তার বর্ণনা না জানলে হয়? তার উপর চাচারা মেম্বার চেয়ারম্যান ডেকে নিয়ে এসেছে। তাদের কথা, এরকম এক মহিলা এলাকায় থাকলে এলাকার পুরুষদের নষ্ট হওয়া কেউ আটকাতে পারবে না। চাষিদের কথা একই, বাড়িতে তারা এমন মহিলার সঙ্গে থাকতেই পারবেন না। তাদের স্বামীরা এখন না হয় ভালো, কিন্তু কোনো এক মহিলা যদি বারবার তাদের স্বামীদের কাছে টানার চেষ্টা করে, তখন তারা খারাপ হতে কতক্ষণ। এসবের মাঝে মাকে মেম্বার চেয়ারম্যান ডাকলে মা প্রথমে ভেঙে গিয়ে বারবার তাদের সত্যিটা বোঝানোর চেষ্টা করলেও একটা সময় পর যখন সবাই মিলে তাকে তাড়ানোর সিদ্ধান্ত নেয়, সবাই যখন একই কথা বলে, তখন মা কঠিন গলায় আমাকে বুকে আঁকড়ে বলে, বাজে কথা কেউ বলবেন না। আমি কোনো অন্যায় করিনি, আর না করব। বিনা অপরাধে আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না। এটা আমার স্বামীর ঘর, আমার এবং আমার সন্তানের অধিকার। আমরা এখানেই থাকবো, দেখি কে সরাতে পারে আমাদের। মা এসব বলে আমাকে নিয়ে ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। মাকে শত ডেকেও সে বাহিরে বের করতে না পারায় একটা সময় সবাই চলে যায়। চাচা এবং চাচিরাও হতাশ হয়ে যায়। তারা ভেবেছিল এত বড় অসম্মানজনক ঘটনা ঘটার পর মা মুখ দেখানোর সাহস পাবে না, তাই নিজ ইচ্ছায় চলে যায়। সেখানে মেম্বার চেয়ারম্যান ডেকেও তাকে তাড়ানো গেল না। অন্তত পর সবার মাধ্যমে মানসিক কষ্ট দেওয়া শুরু হয়। সেদিনের পর আমি বা মা কেউ বাহিরে বের হতে পারি না। লোকের মুখোমুখি হলেই বাজে কথা শুনতে হয়। সেদিন ছিল শনিবার, আমি বাড়িতেই ছিলাম। মা বাড়ি থেকে কিছুটা দূরে এক বাগানে যায়, যেটা আমাদেরই। সেখানে মা কিছু শাকসবজি লাগিয়েছে, সেখান থেকেই শাকসবজি নিয়ে আসতে যায়। রান্নার জন্য শাক পাতা নিয়ে আসতে গিয়ে আমার মা আর ফেরে না। বেলা গড়িয়ে যায়, তাও আসে না। মায়ের অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। যখন চোখ মেলে তখন দেখলাম বাড়ির সামনে মানুষের ভিড়, আর সেই ভিড়ের মাঝে আমার মায়ের নিথর দেহটা পড়ে রয়েছে। চারদিকে মানুষের নানান গুঞ্জন, সেসব আমার কানে যায় না। আমার চোখ শুধু আমার মাকে দেখছিল। তার ঘুমন্ত মুখটা দেখে আমার বুকের ভেতর কেমন ব্যথা অনুভব হয়। তখনই পাশ থেকে কেউ একজন বলে, লোকের কথা না নিতে পেরে জীবনটাই দিয়ে দিল। বাবার পরে মাকেও হারিয়ে ফেললাম। সেই সময়ে যে বয়সটা পার করছিলাম, তখন জীবনের এত বড় হিসাব মেলানো সম্ভব ছিল না। তবুও কিছুটা মিলিয়ে ফেলেছিলাম। বাবার মৃত্যুর পর সবাই বলতো, তোর বাবা মরে গেছে,
মায়ের কাছে যখন জানতে চাইতাম মরে যাওয়া কি, তখন মা বলতো, তোর বাবা আল্লাহর কাছে গিয়েছে। তাই এবার মায়ের মরে যাওয়ার কথাটা জেনে আমার বুঝতে বাকি হলো না যে আমার মাও আমার বাবার কাছে চলে গিয়েছে, আল্লাহর কাছে গিয়েছে, যেখানে গেলে আর ফিরে আসা যায় না। আগে মা ছিল তাই সে বলতো বাবার সঙ্গে সঠিক সময়ে সাক্ষাৎ হবে। মায়ের কথার গভীর ভাবার্থ তো বুঝতাম না, তবে আমার ছোট্ট মস্তিষ্ক মনে করত বাবা বেড়াতে গিয়েছে আল্লাহর কাছে, খুব শীঘ্রই ফিরে আসবে। তবে মায়ের মৃত্যুর পর এই আশ্বাস দেওয়ার মতো কেউ ছিল না। তাই তো সবার কথাই বুঝে গেলাম বাবা মা ফিরবে না, আর আল্লাহর কাছে গেলে আর ফেরা যায় না। এসব বুঝে ওঠার পর আমি মা বলে চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ি। এতটাই কান্নায় ভেঙে পড়ি যে একটা সময় জ্ঞান হারিয়ে পড়ে যায়। ইতিমধ্যে মায়ের মৃত্যুর খবর শুনে মামা মামি আর নানি এসেছে। তারা আসলে সবাই মিলে মায়ের চরিত্রের বর্ণনা করলো। অবশ্যই সেটা খারাপ। লোকের হাতে ধরা খাওয়ার পর সম্মানের ভয়ে মা আত্মহত্যা করেছে। মামা এসব নিয়ে আর ঘাটল না। এই মৃত্যুর কথা পুলিশ অবধি গেলে মায়ের মৃতদেহ নিয়ে কাটাছেঁড়া হবে, এগুলো পাপ। তাই সবার সঙ্গে মিলে মৃতদেহ দাফন করাই সঠিক বলে মনে করলেন মামা। সেটাই হলো। মাকে বাবার পাশেই মাটি দেওয়া হলো। মায়ের মৃত্যুর 3 দিন হলো। আমি কান্নাকাটি করে জ্বর বাঁধিয়ে ফেললাম। এই 3 দিনে আমার যতটা সময় হুঁশ ছিল ততবারই আমি চিৎকার দিয়ে মাকে ডেকেছি। বারবার বলেছি, আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। তখন মামি এবং নানি আমাকে সামলানোর চেষ্টা করছে। 3 দিন তারা দুজন আমার পাশেই ছিল। এবার মায়ের মৃত্যুর রেশটা কাটতে আমার মেজো চাচা মামাকে ডেকে বলে, সুজনকে দেখার তো এখন কেউ রইল না, আপনারা তাকে নিবেন? নয়তো আমরা ভাবছিলাম তাকে এতিমখানায় দিয়ে দিব। মানে? মামা অবাক হয়ে যায়। বাবা মা হারানোর শোক না কাটতে কাটতে তারা আমার ব্যবস্থা ভেবে ফেলেছে। চাচার এখানে স্পষ্ট মামাকে জানিয়ে দেয়, দেখেন, আমরা বাড়তি ঝামেলা নিতে পারবো না, তাই আপনারা যা করার করেন, না পারলে আমরা এতিমখানায় দিব। আপনাদের বাড়তি ঝামেলা নিতে হবে না, ও আমার বোনের সন্তান। দুলাভাই মারা যাবার পর বোনকে নিতে চাচ্ছিলাম, কিন্তু সে যায়নি, স্বামীর ঘরের মায়া ছেড়ে। তখন আমার বোনটা আমার কাছে গেলে আজকের এই পরিণতি হতো না। যাই হোক, যা ঘটে গেছে তা নিয়ে নাই বা বলি। আমার ভাগ্নেকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে, তাই আমি তাকে আমার সঙ্গেই নিব। একটু থেমে মামা আবারও বলে, আমার বোন চরিত্রহীন নয়, তাই আপনারা যে মিথ্যা বদনাম রটাচ্ছেন তা আমি ভালোই বুঝেছি। সময় আসলে হিসাব বুঝে পাবেন। আফসোস একটাই, আমার বোনটা আপনাদের কলঙ্কের দায় নিতে না পেরে চলে গেল, ছেলেটাকে অনাথ করে চলে গেল। এটা বলেই মামা চলে আসে। চাচারা কিছু বলার সুযোগ পায় না। অন্তত পর আমার জায়গা হয় মামার ঘরে। এখানে আমি ভালোই ছিলাম। মামি একটু পাকা চোখে দেখলেও নানি এবং মামার আহ্লাদে দেখে কিছু বলতে পারিনি। তাদের ভালোবাসায় আমিও ধীরে ধীরে স্বাভাবিকভাবে বড় হতে থাকি। যদিও মায়ের কথা খুব মনে পড়তো, মাকে নিয়ে প্রায় রাতেই স্বপ্ন দেখতাম। ঘুমের মধ্যেই মা বলে চিৎকার দিয়ে উঠতাম। তখন নানি আমাকে বুকের মধ্যে নিয়ে নানা গল্প বলে শান্ত করতেন। এভাবেই আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝ ব্যবস্থা তৈরি হয়। বুঝতে পারি আমার চাচারা আমার মাকে কত বড় অপবাদ দিয়েছিল। অনুভব করতে পারি মায়ের রাতের পর রাত আমাকে বুকে নিয়ে চোখের পানি ফেলার সেই যন্ত্রণার মুহূর্তগুলো। আজ আমি পড়ালেখা শেষ করে খুব ভালো একটি অবস্থানে রয়েছি। বুঝ হওয়ার পর থেকেই আমার মনে হতো আমার মা আত্মহত্যা করতে পারে না। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে আমার মা টিকে থাকার লড়াই করত। সেদিন তো করেছিল লড়াই। যখন সবাই তাকে এলাকা ছাড়া করতে চাইছিল, তখন সে তেজ নিয়ে বলেছিল, কোথাও যাব না, এটা আমার স্বামীর ভিটে,
আমার মায়ের সেই কণ্ঠস্বর আজও আমাকে ভাবায়। আমার মা সত্যি আত্মহত্যা করেছিল তো? এর উত্তর আমার জানা নেই। তবে হ্যাঁ, যে সম্পদের জন্য আমার চাচা চাচি মিলে আমার মাকে গোটা সমাজের কাছে কলঙ্কিনী বানিয়েছিল, সেই সম্পদ আমি তাদের আর ভোগ করতে দিব না। আর ঠিক এই উদ্দেশ্যেই আমি 18 বছর পর আবার আমার বাবার বাড়িতে পা রাখলাম। আমি বাড়ির মধ্যে প্রবেশ করতে মেজ চাচার সামনে পড়ে গেলাম। সে আমাকে অবাক চোখে দেখছিল। নতুন একজন মানুষকে দেখলেই যেমন প্রতিক্রিয়া হওয়া উচিত, তার তেমনই হয়েছে। তবে আমার ভাবভঙ্গি ছিল ভিন্ন। আমি তার দিকে ঘৃণার নজরে তাকাইছিলাম। এই মানুষটি সেদিন আমাকে, মাকে নিজের সঙ্গে জড়িয়ে খুব বাজে কথা বলছিল। সেটা মনে পড়তেই আমার রাগ হলো। আমি নিজেকে সামলে তাকে বলি, আমি সুজন। হ্যাঁ। মেজো চাচা বিশ্বাস করতে পারল না। তারা বোধহয় আশা করেনি কোনো একদিন আমি ফিরে আসব, তাই অবাক হলো। পরক্ষণে নিজেকে সামলে আমাকে ঘরে নিয়ে গেল। চাচির সঙ্গে তার ছেলে এবং বৌমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আমার কথা শুনে ছোট চাচিও আসে। তারা দুটো ছেলে মেয়ে, তারাও আসে। কুশল বিনিময় ছেড়ে আমি বলি, আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি ছোট চাচি। আপনি, ছোট চাচা, মেজো চাচা এবং মেজো চাচি একত্র হলে ভালো হয়। ছোট চাচি জানালো, চাচা সন্ধ্যায় আসবে, তখন না হয় কথা বলবো। আমিও সম্মতি জানালাম। চাচিরা আমাকে দেখে অবাক হলেও নিজেদের সামলে আমাকে আপ্যায়ন করলো। আমিও দুপুরের খাওয়া দাওয়া করে একটু বের হই। আমাদের ঘরটা যে জায়গায় ছিল সেখানে এসে দাঁড়াই। সেখানে এখন পাকা ঘর, যেটায় মেজো চাচার বড় ছেলে থাকে। ছোট ছেলে বউ তাদের সঙ্গে থাকে। আমি ঘরটা ভালোভাবে লক্ষ্য করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। অন্ততপর রাতে সবাই একত্র হলে আমি বললাম, আমি আমার বাবার সম্পত্তি বুঝে নিতে এসেছি। সেটা বিক্রি করে এখান থেকে একেবারে নিজের সমস্ত চিহ্ন বিলীন করে চলে যাব। সেটাই ভেবে আসলাম। সম্পত্তি? সবাই হতচকিয়ে গেল। আমার কাছে এটা আশা করেননি। তারা বোধহয় স্বপ্নেও ভাবেননি কোনো একদিন আমি সম্পদের আশায় ফিরে আসতে পারি। মেজো চাচা আমতা আমতা করে বলে, বাবা সুজন, তোমার বাবার হক তুমি নিতে আসছো, তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আমার বাবার তো তেমন সম্পদ ছিল না, তাই আমাদের ভাইদের আগেও তেমন সম্পদ নাই। হয়তো 2-3% পেতে পারো। এটা নিতে তুমি আসবে আমরা ভাবিনি। সেখানে তো ভাগ করে আমরা নিয়েছি। তবে সমস্যা নাই, তুমি যখন বিক্রি করতে চাচ্ছ তখন আমরা না হয় তোমাকে কিছু টাকা দিলাম। সরি চাচা, কিছু টাকা নিতে আমি আসিনি। আমি আমার জমির ন্যায্য মূল্য নিতে আসছি। আমি যতদূর জানি আমার দাদার সম্পত্তি কম ছিল না। তার উপর আমার বাবা নিজের টাকায় অনেক ফরাজি জমি কিনেছে। তাই আশা করি আজকের বাজার মূল্যে বেশ দামেই আমি সবটা জমি বিক্রি করতে পারবো। আমার মুখে জমির এমন হিসাব শুনে তারা অনেকটা অবাক হন, সেই সঙ্গে রাগও হয়। পরক্ষণে ছোট চাচা ভীষণ একটা সন্ধি এঁটে বলে, জমির কাগজ তো আছেই, সেটা দেখেই বুঝে নিও। হ্যাঁ, তবে চাচা, আপনি নিশ্চয়ই এটা জানেন না, আজকাল নকল কাগজ আর আসল কাগজের পার্থক্য করা যায়। চাইলেই আসল কাগজ নতুন করে ওঠানো যায়। আমার কথার ভাবার্থ বোধ হয় তারা বুঝতে পারেননি। আমি কিছুটা সহজ করে বললাম, আমি যতদূর আপনাদের চিনি, হয়তো আমি চলে যাওয়ার পর আমার বাবার সম্পত্তি কিছু টাকা পয়সা ব্যয় করে নিজেদের নামে মিথ্যা কাগজ তৈরি করে ভাগ করে নিয়েছেন। তো সেটাই, যেহেতু আমি আমার বাবার উত্তরাধিকারে আছি, সেহেতু এমনটা আপনারা করতে পারেন না। আমাকে ঠকানোর যে ফন্দি আপনারা আসছেন সেটা হবে না। আমি আমার অধিকার যথাযথভাবে বুঝে নিতেই এসেছি, আর সেটা আমি করবই। মেজো চাচার বড় ছেলেটা বোধ হয় একটু রাগী, তাই সে রাগ নিয়ে বলে, কি বলতে চাও তুমি? এটাই আমার চাচারা আমার বাবার জমির হিসাব দিয়ে ন্যায্য দাম আপোস দিবে, নাকি আমি কিছু অর্থ ব্যয় করে আমার জমির কাগজপত্র তুলে সেগুলো অন্যত্র বিক্রি করব? এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা সিদ্ধান্ত নেন, যা ভালো মনে করেন।
আমার মুখ দিয়ে এই কথাগুলো বের হলো না, যেন ছোটখাটো একটা বোমা হামলা হলো। সবার মুখ মলিন হয়ে গেল। তাদের মলিন চুপসে যাওয়ার মুখ দেখে আমার ভালোই লাগছিল। আমি মনে মনে খুব হাসলাম। চলবে তো। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা পরবর্তী পার্ট দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা গল্প করতে শুনতে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।